হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নোট স্টাডি। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মৌমিতা ম্যাম, যেখানে আমি প্রত্যেক দিনকার মতো তোমাদের সাথে আমি আজকেও আবার নিয়ে চলে এসেছি তোমাদের এই গুরুত্বপূর্ণ কিছু বিষয় আলোচনা করব। যেখানে তোমরা জানো প্রত্যেকটা যে ফ্রি সেশন করানো হচ্ছে ক্লার্কশিপ ব্যাচের জন্য, ক্লার্কশিপ এক্সামের জন্য। তো শুধুমাত্র কিন্তু ক্লার্কশিপই নয়, যারা কিন্তু মানে বিভিন্ন এক্সামের জন্য, কম্বাইন্ড এক্সামের জন্য, অন্যান্য যে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য রেডি হচ্ছ, তো সেক্ষেত্রেও কিন্তু আমি বিভিন্ন ধরনের জিকে প্রশ্ন উত্তর সলভ করাচ্ছি, সেটা মিক্সড জিকে। তো হিস্টোরিক্যাল অ্যাসপেক্ট থেকে বলো, বিভিন্ন ধরনের পলিটিক্যাল, তার সাথে ইকোনমিক্যাল অ্যাসপেক্টের দিক থেকে কিন্তু বিভিন্নভাবে তোমাদের সাথে কোশ্চেনগুলোকে শেয়ার করছি। ঠিক আছে, তো তোমাদের কিন্তু কি করতে হবে, ভালো করে প্রত্যেকটা বিষয় যে প্রশ্নগুলোকে আমি তোমাদের সামনে তুলে ধরছি সেগুলোকে একবার করে চোখ বোলাতে হবে। যদি সেখান থেকে কোনো কনফিউশন থাকে, অসুবিধা হয়, তাহলে কিন্তু সেটা জানাতে পারো। তো প্রত্যেককেই শুভ সন্ধ্যা। প্রত্যেক দিনের মতো ভালো করে এই যে শুভ নববর্ষ তোমাদের গেল, একটা আনন্দের দিন। এই শুভ নববর্ষ থেকে বছরের প্রথম যেখানে তোমাদের শুরু হয়েছে সূত্রপাত, সেই নতুন বছরের শুরুটা কিন্তু তোমাদের ভালো করে করতে হবে। তোমাদের এমন ভাবে প্রিপেয়ার হতে হবে বা নিজেকে এমন ভাবে তৈরি করতে হবে যেখানে প্রত্যেকটা এক্সাম যেন তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, বা সেখানে এই যে এক্সামের জন্য যে তৈরি হওয়া, এই যে বিষয়টা, এই বিষয়টা কিন্তু খুবই জরুরি। তোমরা যদি সেই ভাবনা থেকে যদি নিজেকে একটু প্রিপেয়ার করে নাও, বা সেই দিক থেকে যদি একটু প্রিপেয়ার করে দেখো, তাহলে কিন্তু দেখবে গতবারে যে এক্সাম হয়েছিল, যেমন ধরো ফুড এসআই এক্সাম, সেটা বিভিন্ন কিন্তু প্রশ্ন যদি তোমরা দেখে থাকো, তাহলে কিন্তু আমি যেরকম ভাবে করিয়েছিলাম, হয়তো সেটা টানা 100 দিনের ক্লাস হয়নি, কিন্তু সেগুলোতে কিন্তু অনেক বিষয় কমন এসেছে। তো আমি তোমাদের এটা হলফ করে বলতে পারি, যদি তোমরা ভালো করে এই প্রথম থেকে যে ক্লাসগুলো আমাদের করানো হয়েছে, ইতিমধ্যে 17টা ক্লাস কিন্তু হয়ে গেছে অলরেডি। ঠিক আছে, তো এই 17টা যে ক্লাস হয়েছে, সেই প্রত্যেকটা ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ বিভিন্ন টপিক আমি তোমাদের সাথে শেয়ার করেছি, যেখানে কিন্তু তোমরাও বলেছো তোমাদের মত অনুযায়ী যে ম্যাম এই টপিকটা ক্লাস করালে ভালো হয়। তো আমিও বলেছি তোমাদের সাথে যে তোমরা শেয়ার করতে পারো যদি কোনো কিছু ক্ষেত্রে যদি সেটা আমাদের অসুবিধা থেকে থাকে। তো সেরকম বিষয়ও প্লাস আমি তোমাদের সিলেবাস ভিত্তিক, যখন আমি টপিকের ফার্স্ট দিনে সিলেবাস ভিত্তিক কিছু আমি বিষয় তোমাদের সাথে শেয়ার করেছিলাম, যে কি কি সিলেবাসে রয়েছে, সেই সিলেবাসের ওপর যদি তোমরা একটু ভালো করে পর্যালোচনা করো, তাহলে দেখবে বিভিন্ন দিক থেকে কিন্তু জিকের প্রশ্ন তোমাদের আসবে। ঠিক আছে, তো সেইভাবে কিন্তু তোমাদের রেডি হতে হবে। নিজেকে সেভাবে প্র্যাকটিস করতে হবে। আর তোমরা গতকালকে দেখেছো আমি ভারতীয় রাজনীতি, যেটা আমি পলিটিক্যালি দিক থেকে দুদিন ধরে আমি করাচ্ছি। তো আগামী দিনে আবারও কালকে তোমরা বলেছো, একজন বলেছে যে বিভিন্ন অ্যাক্টগুলো, বিভিন্ন যে ধারা রয়েছে, আর্টিকেলস, সেই আর্টিকেলসগুলোকে তুলে ধরতে, সেই আর্টিকেলসগুলোকেও আমি পরবর্তী কোনো ক্লাসে একটা ক্লাসই রাখবো, যেখানে বিভিন্ন ধরনের আর্টিকেলসের উপরে প্রশ্ন কিভাবে আসে, কিরকম কি প্রশ্ন আসতে পারে, পসিবিলিটি আসে বেশি, সেরকমই সম্ভাব্য কিছু গুরুত্বপূর্ণ আর্টিকেলস নিয়ে আমরা কিন্তু আলোচনা করব। তো ঠিক আছে, তো এই যে রাজনীতির বিষয়, প্রশ্নে যাওয়ার আগে আমি জানি যে আমি গতকালকেও করেছি, আজকেরও করেছি, রাজনীতির মেন অঙ্গ যদি বলো, সেইটা কিন্তু কি কি, এক তো যেটা রাজ্য সরকার আর কেন্দ্রীয় সরকারের মধ্যে একটা আন্তঃসম্পর্ক বলা যেতে পারে। যদি রাজনীতি বা ইন্ডিয়ান পলিটিক্যাল অ্যাসপেক্টকে তুলে ধরি, তাহলে কিন্তু কয়েকটা পয়েন্টের বেসিসে সেটাকে আলোচনা করা যেতে পারে। ঠিক আছে, কয়েকটা পয়েন্টের বেসিসে সেটাকে কিন্তু আলোচনা করা যেতে পারে। যেমন ধরো কতগুলি অঙ্গ রয়েছে, ভারতীয় রাজনীতির কতগুলো অঙ্গ রয়েছে, সেটা হতে পারে সেন্ট্রালি দিক থেকে যদি একটা কেন্দ্রীয় সরকারের সাথে রাজ্য সরকারের একটা সম্পর্ক, তার সাথে রয়েছে বিভিন্ন ধরনের কমিশন, অর্থ কমিশন, বিভিন্ন কমিশনের একটা কার্যাবলী, তার সাথে লোকসভা, রাজ্যসভা, এই প্রত্যেকটার যে বিভিন্ন
ধরনের কাজ বা বিভিন্ন ধরনের যে ফাংশন, সেটা কিন্তু এই এক একটা রাজনৈতিক বিষয় বা রাজনীতিরই অঙ্গ হিসেবে ধরা পড়ে। ঠিক আছে, তো এই যে বিষয়গুলো রয়েছে সেগুলো কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে। আমি গত ক্লাসে বিভিন্ন প্রশ্ন এরকম সংবিধান রিলেটেড, কিছু লোকসভা রাজ্যসভা রিলেটেড প্রশ্ন অনেকগুলো তোমাদের সামনে আলোচনা করেছি। তো সেখান থেকে কি কোনো কিছু অসুবিধা রয়েছে বা বুঝতে পারোনি, এরকম বিষয় থাকলে অবশ্যই জানাতে পারো। আচ্ছা, তোমাদের তাহলে আমি পলিটি বিষয়ে আরো যে সেকেন্ড ক্লাসটা আমি আজকে রেখেছি সেখানেও রাজনৈতিক বিষয় বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরছি। ঠিক আছে, বা প্রশ্ন তোমাদের সামনে রেখেছি। যে প্রথম প্রশ্নটা হলো ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার এর মধ্যে কোনটাকে বলা হয়ে থাকে? ভারতীয় সংবিধানের শীর্ষ ব্যাখ্যাকার হিসেবে এখানে কাকে বলা হয়ে থাকে? কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, নাকি সংসদ, না বা সংসদীয় যেটাকে বলা হয়ে থাকে সংসদ, নাকি সুপ্রিম কোর্ট? এর মধ্যে কোনটা হবে ভারতীয় সংবিধানের যে ব্যাখ্যা করছে, ভারতীয় সংবিধানকে যে শীর্ষ ব্যাখ্যা করছে, এর মধ্যে কোন সংস্থা? এর মধ্যে কোন সংস্থা? কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, সংসদ, নাকি সুপ্রিম কোর্ট? কোন উত্তরটা হবে? তোমরা যারা যারা ক্লাসে জয়েন আছো প্রত্যেকে শেয়ার করো উত্তরটা। কেন্দ্রীয় মন্ত্রিসভা, রাষ্ট্রপতি, সংসদ, নাকি সুপ্রিম কোর্ট? কোন অ্যান্সারটা হবে এখানে? যারা যারা ক্লাসে আছো প্রত্যেকে অ্যান্সারটা একটু দেওয়ার চেষ্টা করো। এবং তোমরা কিন্তু যারা যারা ক্লাসে নতুন রয়েছে, এর আগেও বলেছি পুরনো যে টপিকগুলো রয়েছে সেগুলো একটু ভালো করে দেখবে, যেগুলো তোমরা ক্লাস করোনি এর আগে। যেগুলো তোমরা ক্লাস করোনি এর আগে সেই রকম বিষয় কিন্তু আমি অনেক আলোচনা করেছি, সেগুলো একটু দেখে নেবে। তো এটা সঠিক উত্তর কোনটা হবে? অপশন ডি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট কিন্তু ভারতীয় সংবিধানকে সংবিধানের শীর্ষ ব্যাখ্যা করে থাকে। কে করে থাকে? না, সুপ্রিম কোর্ট। এবার সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা একটু কিছু ইনফরমেশন জেনে নিই। আচ্ছা চলো সুপ্রিম কোর্ট সম্বন্ধে আমরা একটু হিসেবে জেনে নিই ইনফরমেশন। যেখানে কটা বিচারপতি, কজন বিচারপতি নিয়ে গঠিত হয়েছে সুপ্রিম কোর্ট, আর তার সাথে কজন সহ বিচারপতি থাকেন, এবং সুপ্রিম কোর্টের কার্যক্রমটাই বা কি? তাহলে সুপ্রিম কোর্টে আমরা যদি দেখি একজন প্রধান বিচারপতি এবং তার সাথে 30 জন সহ বিচারপতি নিয়ে কিন্তু গঠিত হয়েছে।
তাহলে একজন ভারতীয় সংবিধানের যে শীর্ষ ব্যাখ্যা করে থাকে সুপ্রিম কোর্ট, সেই সুপ্রিম কোর্ট একজন বিচারপতি, তার সাথে 30 জন, একজন কিন্তু প্রধান বিচারপতি, ঠিক আছে, তার সাথে 30 জন সহ বিচারপতি নিয়ে গঠিত হয় কিন্তু সুপ্রিম কোর্ট। যেটা বিচারালয়ে যদি শীর্ষ স্থানে রয়েছে এই সহ বিচারপতি, 30 জন সহ বিচারপতি এবং একজন বিচারালয়ে। এবার বিচার, এই যে সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের কার্যক্রম কি কার্যাবলী করে থাকে, এবার এটা আমরা একটু জানবো। যেখানে 30 জন এই বিচারপতি নিয়ে সর্বোচ্চ আদালত এবং প্রাথমিকভাবে বিভিন্ন রাজ্য, তার সাথে কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের উচ্চ আদালত যে রয়েছে বা অন্যান্য আদালতের রায়ের বিরুদ্ধে বিভিন্ন আপিল গ্রহণ করে থাকে সুপ্রিম কোর্ট। তাহলে এই যে কিছু উচ্চ আদালত বা সেটা কোথাকার, কেন্দ্রশাসিত অঞ্চলের, অবশ্যই এই উচ্চ আদালত বা অন্যান্য আদালতের রায়ের বিরুদ্ধে আপিল করে থাকে হচ্ছে এই সুপ্রিম কোর্ট। রায়ের বিরুদ্ধে আপিল করে থাকে সুপ্রিম কোর্ট। তাহলে কোনো কেন্দ্রশাসিত বা রাজ্য, কোন রাজ্যের বলা যাচ্ছে যেখানে অন্যান্য অঞ্চলের উচ্চ আদালত বা অন্যান্য আদালতের যে কোনো রায়ের বিরুদ্ধে, কোন একটা রায়ের বিরুদ্ধে আপিল করা যে মেন কাজ, সেটা কিন্তু করে থাকে কে, সুপ্রিম কোর্ট। ঠিক আছে, তাহলে সুপ্রিম কোর্টের কাজ বোঝা গেল, যেটা কিন্তু একদম প্রধান বিচারালয়, একজন বিচারপতি আর 30 জন সহ বিচারপতি নিয়ে গঠিত হয়েছে। নেক্সট প্রশ্ন তোমাদের জন্য, অর্থ কমিশনের রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়, সেটা ক বছর অন্তর অন্তর? প্রত্যেক 2 বছর অন্তর, 3 বছর অন্তর, নাকি 5 বছর অন্তর? অর্থ কমিশন যেটা করা হয়ে থাকে, রাষ্ট্রপতির দ্বারা গঠিত হয়, সেটা কত বছর অন্তর অন্তর? অর্থ কমিশন রাষ্ট্রপতির দ্বারা যে গঠিত হয়, সেটা ক বছর অন্তর? 2, 3 নাকি 5 বছর অন্তর? আচ্ছা, অর্থ কমিশনের যে কাজটা আগে আমরা একটু দেখে নিই। অর্থ কমিশন যে রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়েছে, সেই অর্থ কমিশনের কাজটা কি? অর্থ কমিশনের কাজটা কি? যেখানে যদি বলা যায় একটা রাষ্ট্রপতির দ্বারা অর্থ কমিশন মানে পরিবেশিত হয় বা গঠিত হয়, সেটা কিন্তু সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে করা হয়েছে বা কথিত রয়েছে, যেটা সংবিধানের 280 নম্বর অনুচ্ছেদে
280 নম্বর অনুচ্ছেদে এটা রয়েছে, অর্থাৎ এই যে অর্থ কমিশন যেটা রাষ্ট্রপতি দ্বারা গঠিত হয়, তার সাথে এটা রাষ্ট্রপতি কর্তৃক কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ককে প্রকাশ করে। এই যে অর্থ কমিশন রয়েছে সেইটা কার, যেটা যখন বলা যায় যে অর্থ কমিশন যেটা রয়েছে সেটা কিন্তু 280 নম্বর অনুচ্ছেদে এটা উল্লেখ করা হয়। এবং এটা মেইনলি কাজ কি না, এটা কিন্তু রাষ্ট্রপতি কর্তৃক কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ককে প্রকাশ করে। তোমাদের কাছে এটা হোমওয়ার্ক রইলো, এই যে রাষ্ট্রপতি দ্বারা অর্থ কমিশন কত বছর অন্তর গঠিত হয়। রাষ্ট্রপতি কর্তৃক যেটা কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের মধ্যে আর্থিক সম্পর্ককে প্রকাশ করে হচ্ছে, কেন্দ্রীয় সরকার ও রাজ্য সরকারের আর্থিক সম্পর্ককে প্রকাশ করে হচ্ছে অর্থ কমিশন। ঠিক আছে, অর্থ কমিশনের মাধ্যমে এটা প্রকাশ পায়। আচ্ছা, এটা 280 নম্বর অনুচ্ছেদে অর্থ কমিশনের রয়েছে এবং এইটা তোমরা জানাবে যে কত বছর অন্তর গঠিত হয়। তাছাড়া এই অর্থ কমিশন কবে স্থাপিত হয়, কত সালে অর্থ কমিশন স্থাপিত হয়? 1951-এ কিন্তু অর্থ কমিশন স্থাপিত হয়। ঠিক আছে, এবং তার সাথে এই অর্থ কমিশন যেটাকে বলা হয় 1950 সালের পর থেকে 1950-এর পরে 1950-এর পরে প্রায় 1991 যখন অর্থ কমিশন স্থাপিত হয়, সেখানে 1950-এর পরে আরো 30টা এরকম অর্থ কমিশন স্থাপিত হয়েছে। এরকম 30টা অর্থ কমিশন কিন্তু স্থাপিত হয়েছে, যেটা 1950-এর পরে। আচ্ছা, 1950-এর পরে যদি দেখা যায়, এটা কিন্তু 15টা হবে, 30টা না। ঠিক আছে, 15টা, 30টা বলেছি যেটা, সেটা হচ্ছে 15টা অর্থ কমিশনের এখানে স্থাপিত হয়েছে 1950 সালের পর থেকে, আর 1951 সালে এটা কিন্তু স্থাপিত হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি। নীতি আয়োগ গঠিত হয় কবে? নীতি আয়োগ কবে গঠিত হয়? কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলে? কিসের ফলে গঠিত হয়? নাকি ভারতীয় সংবিধানের সংশোধনীর ফলে? নাকি এ এবং বি দুটোই সত্য, অর্থাৎ কেন্দ্রীয় ক্যাবিনেটের সিদ্ধান্তের ফলেও গঠিত হয়, নাকি ভারতীয় সংবিধানের সংশোধনীর ফলে নীতি আয়োগ গঠিত হয়, নাকি দুটোর সমন্বয়েতেই গঠিত হয় নীতি আয়োগ? কোনটা হবে? নীতি আয়োগের ফুল ফর্ম কি? নীতি আয়োগ গঠিত হয় কিসের জন্য? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর, যেটা নীতি আয়োগের সম্পূর্ণ রূপটা কি?
নীতি আয়োগ কবে গঠিত মানে কার সিদ্ধান্তে গঠিত হয়েছে? সেক্ষেত্রে বলা যায় কিন্তু এটা অপশন এ আর বি, কেন্দ্রীয় ক্যাবিনেট বা ভারতীয় সংবিধান সংশোধনী ফলে। কেন্দ্রীয় ক্যাবিনেট যেটা নীতি আয়োগ, সেটার সম্পূর্ণ রূপটা কি? নীতি আয়োগের সম্পূর্ণ রূপটা বলতে কি বোঝায়? ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া। ন্যাশনাল ইনস্টিটিউশন ফর, নীতি আয়োগের ফুল ফর্ম হচ্ছে কি? ন্যাশনাল ইনস্টিটিউশন for transforming National Institution for Transforming India। তো এটা হচ্ছে নীতি আয়োগের সর্বোচ্চ, নীতি আয়োগের সম্পূর্ণ রূপ। আচ্ছা, পরবর্তী প্রশ্ন জানার আগে নীতি আয়োগটা কি বিষয়টা সেটা আমি একবার একটু বলে দিই তোমাদের সামনে। নীতি আয়োগ যেটা আমি বলছি, ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া, এই নীতি আয়োগের কাজ কি? নীতি আয়োগের কাজটা মেইনলি কি না, যেটা সর্বোচ্চ জননীতি নিয়ে ভারত সরকারের একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে এটা কাজ করে। ঠিক আছে, সর্বোচ্চ জননীতি নিয়ে ভারত সরকারের একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে নীতি আয়োগ। তাহলে নীতি আয়োগের মূল উদ্দেশ্য যদি বলা যায় সেটা কি? সর্বোচ্চ জননীতি নিয়ে সর্বোচ্চ যেটা একটা জননীতি নিয়ে নীতি আয়োগ কি করে না, নীতি আয়োগ কাজ করে সর্বোচ্চ জননীতি নিয়ে এবং ভারত সরকারের সেটা একটা থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করছে। ভারত সরকারের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে কাজ করে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন আর্টিকেলসে এখানে গ্রাম পঞ্চায়েতের সংগঠনকে বর্ণনা করা হয়েছে? আর্টিকেল 40, আর্টিকেল 41 নাকি আর্টিকেল 42? মানে 42 নম্বর ধারা নাকি 40 নাকি 41? ভারতীয় সংবিধানের কোন ধারায় গ্রাম পঞ্চায়েত সংগঠনকে বর্ণনা করা হয়েছে? গ্রাম পঞ্চায়েত আমরা যদি বলি, গ্রাম পঞ্চায়েত কিন্তু মেইনলি গ্রামের স্বায়ত্তশাসনকে একটা মেইনলি কার্যাবলী সম্পাদন করছে। গ্রামের বিভিন্ন যে কার্যাবলী, গ্রাম উন্নয়ন থেকে শুরু করে গ্রামের যে বিভিন্ন শাসন ব্যবস্থা সেটাকে যখন
এটা পরিচালনা করছে যে সংস্থা যেটাকে বলা হয়ে থাকে বা যে স্তর বা যে ব্যবস্থার মধ্য দিয়ে, সেটা হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এবং এই গ্রাম পঞ্চায়েত ব্যবস্থার মাধ্যমে বা গ্রাম পঞ্চায়েতী সংগঠনকে বর্ণনা করা হয়েছে কোন ধারা অনুযায়ী ভারতীয় সংবিধানের, সেটা কিন্তু একটা প্রশ্ন এবং গুরুত্বপূর্ণ হতে পারে তোমাদের পরীক্ষার জন্য, ঠিক আছে। যারা যারা ক্লাসে রয়েছে সবাই কিন্তু অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করো। ভারতীয় গ্রাম পঞ্চায়েতে কোন সংবিধানের কথা বলা হয়েছে, গ্রাম পঞ্চায়েতের সংগঠন কোন সংবিধান ধারাতে বলা হয়েছে। তাহলে কততম ধারা বলবে? সঠিক উত্তর কিন্তু আর্টিকেল 40, ঠিক আছে। সংবিধানের 40তম ধারা, 40তম ধারায় কিন্তু গ্রাম পঞ্চায়েত, যেটা বললাম গ্রামের স্বায়ত্তশাসন ব্যবস্থা, যেখানে কার্যাবলী সম্পাদন করা হয়ে থাকে, গ্রামের কার্যাবলী উন্নয়ন, সেটা উন্নয়ন বা গ্রামের আর্থসামাজিক দিক বা রাজনৈতিক দিক অঙ্গ বলা যেতে পারে গ্রাম পঞ্চায়েত, যেটা আর্টিকেল 40 বা 40তম আর্টিকেলের মাধ্যমে ভারতীয় সংবিধানে সেটাকে মানে তার যে সংগঠন সেটা বর্ণনা করা হয়েছে। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, বাক স্বাধীনতা বা যেটা কথা বলার স্বাধীনতা রয়েছে সেটা মৌলিক অধিকার নাকি নির্দেশমূলক নীতির ভিত্তি নাকি রাজ্য বিধানসভা প্রণীত অধিকার? কোনটা পড়ছে এর মধ্যে? বাক স্বাধীনতা হলো একটা মৌলিক অধিকার বা ফান্ডামেন্টাল রাইট, নাকি ডিরেক্টিভ প্রিন্সিপাল বা নির্দেশমূলক নীতিভিত্তিক অধিকার, নাকি তার সাথে রাজ্য বিধানসভা প্রণীত কোনো অধিকার? কোনটা হবে এর মধ্যে? বাক স্বাধীনতা কোন অধিকারের কথা বলা হচ্ছে এখানে? বাক স্বাধীনতা বলতে যেখানে টোটাল ভারতীয় সংবিধানে যদি বলা যায় কটা অধিকারের কথা বলা রয়েছে, কটা অধিকার স্বীকৃত রয়েছে? না, 6টা। তো এখানে বাক স্বাধীনতা যেটা, সেটা কিন্তু অবশ্যই করে মৌলিক অধিকার বা আমাদের ভারতীয় নাগরিকের ফান্ডামেন্টাল রাইট হিসেবে পরিচিত। তো সেখানে আমাদের ধরো আমরা ভারতীয় নাগরিক হিসেবে আমাদের কতগুলো মৌলিক কর্তব্যও যেমন রয়েছে, তো সেরকম ভাবে কতগুলি মৌলিক অধিকারও কিন্তু ভারতীয় সংবিধানে লিখিত রয়েছে। তো ভারতীয় সংবিধান অনুযায়ী কিন্তু 6টা মৌলিক অধিকার রয়েছে। কটা রয়েছে? 6টা মৌলিক অধিকার আছে। সেই অধিকারগুলো কি কি? ভারতীয় সংবিধানে এই যে 6টা মৌলিক অধিকারের কথা উল্লেখিত রয়েছে, সেই মৌলিক অধিকারগুলো কি কি এইবারে বলবো। তোমরা যদি কেউ জেনে থাকো শেয়ার করতে পারো কি কি অধিকারের কথা বলা হয়েছে এখানে। বাক স্বাধীনতা যেটা মৌলিক অধিকার বললাম, তার মধ্যে এই যে অধিকারগুলো রয়েছে টোটাল ভারতীয় সংবিধানে 6টা মৌলিক অধিকার, সেই 6টা মৌলিক অধিকারগুলো কি কি?
এইবার আমরা বলবো যে সংবিধানের 6টি মৌলিক অধিকারের কথা লেখা রয়েছে। সেটা 1 নম্বর হচ্ছে সাম্যের অধিকার। কিসের অধিকার? না সাম্যের অধিকার, যেটা সমতার অধিকারও বলা হয়ে থাকে। ঠিক আছে, প্রত্যেকটা ব্যক্তি বা প্রত্যেকটা লিঙ্গ ভেদে যে সমতা বা সাম্য, সেই সমতার অধিকারটা কিন্তু ভারতীয় সংবিধানে উল্লেখিত রয়েছে। নেক্সট বলবো সাম্যের অধিকার। নেক্সট যেটা বলবো হচ্ছে স্বাধীনতার অধিকার। ঠিক আছে, স্বাধীনতার অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার। নেক্সট হচ্ছে শোষণের বিরুদ্ধে অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার। বোঝা গেল? নেক্সট হচ্ছে ধর্মীয় স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার। আর সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার, সাংস্কৃতিক ও শিক্ষাগত অধিকার। আচ্ছা, ধর্মীয় স্বাধীনতার অধিকার, আচ্ছা সমতার অধিকার, এই যে বিষয়গুলো রয়েছে এইগুলো কিন্তু এই টোটাল 6টা মৌলিক অধিকার সংবিধানে উল্লেখ করা হয়েছে। এবার বলা প্রশ্ন যে সংবিধানের কততম ধারায় এই অধিকারগুলো কথা উল্লেখ রয়েছে বা কত নম্বর অনুচ্ছেদে? তাহলে সংবিধানের 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদ, 12 থেকে 35 নম্বর অনুচ্ছেদে কিন্তু এই মৌলিক অধিকারগুলোর কথা উল্লেখ করা রয়েছে। ভালো করে দেখে নাও, বোঝা গেল কিনা, বিষয়গুলো ক্লিয়ার হচ্ছে কিনা। নেক্সট হচ্ছে ভারতে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলতে কি বোঝায় বা কোন স্তরের? 1 স্তরীয়, 2 স্তরীয় নাকি 3 স্তরীয়? ভারতে পঞ্চায়েতি যে রাজ ব্যবস্থা রয়েছে সেটা টোটাল কটা স্তর রয়েছে? 1 স্তর, 2 স্তর নাকি 3 স্তর? যারা যারা জানো অবশ্যই শেয়ার করো উত্তরটা ক্লাসে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা বলতে কি বোঝায় সেটাও বলবো। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যে বলতে কি বোঝায় সেটা বলবো, তার আগে বলো পঞ্চায়েতি রাজ ব্যবস্থা ভারতের ক্ষেত্রে সেটা কটা স্তর বিশিষ্ট? 1 স্তর, 2 স্তর না 3 স্তর? কোনটা হবে? সঠিক উত্তর কিন্তু হবে 3 স্তর। যেটা ভারতীয় পঞ্চায়েতি রাজ ব্যবস্থা সেটা কিন্তু 30 স্তর বিশিষ্ট বা 30 স্তর বিশিষ্ট পঞ্চায়েতি রাজ ব্যবস্থা দেখতে পাওয়া যায়। এবং এখানে 5 জন টোটাল কর্মকর্তা পরিষদ নিয়ে গঠিত হয়। পঞ্চায়েতি রাজ ব্যবস্থায় 5 জন টোটাল কর্মরত, 5 জন কর্মকর্তা পরিষদ নিয়ে গঠিত হয়। ভারতের যে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা আছে সেটা কিন্তু 5 জন কর্মকর্তা বা পরিষদ নিয়ে গঠিত এবং যেটা 30 স্তর বিশিষ্ট। আর তার সাথে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা যদি বলা যায়
স্থানীয় সরকার বা গ্রামগুলির স্বশাসনকে বাস্তবায়িত করে। এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে স্থানীয় শাসন, স্থানীয় যে স্বায়ত্তশাসন, ঠিক আছে, এই যে সরকারি ব্যবস্থা সেটা কিন্তু যে স্থানীয়ভাবে যে স্বায়ত্তশাসন হচ্ছে সেটা বা গ্রামগুলির স্বশাসন, স্থানীয় সরকার এবং তার সাথে গ্রামগুলির শাসন ব্যবস্থা বাস্তবায়িত হয়ে থাকে এই পঞ্চায়েতি রাজ ব্যবস্থার মাধ্যমে। বোঝা গেল বিষয়? আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কোথায়? ভারতের রাষ্ট্রপতির কাছে, লোকসভার কাছে, নাকি ভারতের প্রধান বিচারপতির কাছে? সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র নিহিত আছে কার উপরে? আচ্ছা, সুপ্রিম কোর্টে যেখানে বিচার সমিতি ক্ষমতা নিহিত আছে কোথায়? এই কোশ্চেনটা ভাবতে থাকো ততক্ষণ আমি একটু তোমাদের সাথে একটু শেয়ার করে দিই বা একটা কথা বলে রাখি, যেখানে তোমরা যারা যারা এই যে ক্লার্কশিপে ফ্রি ব্যাচের ক্লাস করছো তারা তো রয়েছেই, তোমরা যদি তোমার এর মধ্যে কোনো পেইড ব্যাচের ক্লাস করতে চাও সেখানে কিন্তু তোমরা করতে পারো। সেখানে শুভ নববর্ষের জন্য কিন্তু তোমাদের জন্য একটা বিশেষ করে অফার দেওয়া রয়েছে। সেখানে কিন্তু তোমরা বিভিন্ন ধরনের পাওয়ার প্যাক কম্বাইন কোর্স করতে পারো ইজিলি। শুধুমাত্র ক্লার্কশিপই নয়, সেখানে ক্লার্কশিপ ছাড়াও অন্যান্য অনেক পরীক্ষা, যেমন তোমরা ফুড এসআই বলো বা আইসিডিএস, রেলের বিভিন্ন এক্সামগুলো, পুলিশের বিভিন্ন এক্সাম, তার সাথে বিভিন্ন ধরনের যে পাওয়ার প্যাক কোর্স সেই পুরোটাই তোমরা কিন্তু পাবে। এবং তার সাথে সেগুলোর তোমরা যেমন লাইভ ক্লাস পাচ্ছ সেই লাইভ ক্লাস পাবে, তার সাথে কিন্তু রেকর্ডিং তো রয়েছে, যদি কোনো কারণে লাইভ ক্লাস করতে না পারো রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, তার সাথে স্টাডি মেটেরিয়াল এবং অনেকগুলো এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টির সাহায্যে কিন্তু তোমরা এখানে তোমরা অতি সহজেই এই কোর্সে জয়েন হতে পারো যারা তোমরা চাও এবং একসাথে মানে অনেকগুলো প্রিপারেশন, অনেকগুলো এক্সামের প্রিপারেশন করতে চাও, তাদের জন্য কিন্তু এটা বেস্ট সুযোগ। তো তোমরা যারা যারা যোগাযোগ করতে চাও অতি অবশ্যই যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়ে MOU23 যে কোডটা রয়েছে সেই কোডটাকে কিন্তু তোমাদের অ্যাপ্লাই করতে হবে। সেই কোডটাকে অ্যাপ্লাই করলে তোমরা অফারটা অবশ্যই কিন্তু পেয়ে যাবে। এবং সেখানে তোমাদের যে টোটাল 6000 আগে ছিল পাওয়ার প্যাক কম্বাইন্ড কোর্সে, সেখানে কিন্তু তোমরা ওই যে কোডটা ইউজ করলে শুভ নববর্ষের জন্য কিন্তু তোমরা সেটা মাত্র 1200 টাকাতেই পেয়ে যাবে। ঠিক আছে, তো এই যে সুযোগ, এই একসাথে একটা শুধুমাত্র একবারই তোমাদের পেমেন্ট করতে হবে, সেই এক বছর টোটাল পুরো সব কটা কোর্সে তোমরা প্রিপারেশন কিন্তু তোমরা মানে ইজিলি করে নিতে পারবে। তো চলো তোমাদের প্রশ্নটা যেটা রেখেছিলাম, ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কেবলমাত্র কার কাছে রয়েছে? রাষ্ট্রপতি, লোকসভা নাকি প্রধান বিচারপতি? তাহলে সঠিক উত্তর কোনটা হবে? আচ্ছা, সঠিক উত্তর হবে হচ্ছে অপশন বি, লোকসভা। কালকে আমি লোকসভা সম্পর্কে কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করেছিলাম, নিশ্চয়ই মনে আছে। যারা আজকে নতুন আছো তাদেরকেও আমি আরেকবার বলে দিচ্ছি, এই লোকসভা যেটা সংসদের একটা নিম্ন কক্ষ হিসেবে পরিচিত, আর উচ্চ কক্ষ যেটা রাজ্যসভা জানি। এই লোকসভার প্রত্যেকটা সদস্যদের যে মেয়াদকাল সেটা কিন্তু 5 বছর হয়ে থাকে এবং এই লোকসভার সদস্য সংখ্যা কত এগুলোও কিন্তু প্রচুর প্রশ্ন আসে, লোকসভা রিলেটেড প্রচুর প্রশ্ন আসে।
প্রচুর প্রশ্ন আসে। তো সেহেতু এই যে লোকসভা, যেটা সংসদের নিম্নকক্ষ হিসেবে পরিচিত এবং এর মেয়াদকাল 5 বছর, তার সাথে লোকসভা সদস্য সংখ্যা কিন্তু বর্তমানে যদি বলে 552টা সদস্য, টোটাল 552 জন সদস্য নিয়ে গঠিত। আর জরুরি অবস্থার সময় যদি বলা যায়, জরুরি অবস্থাতে কিন্তু লোকসভার মেয়াদকাল, কার্যকাল যেটা, সেটা কিন্তু পরিবর্তিত হতে পারে। তো এই যেই লোকসভার কাছে কিন্তু ভারতীয় সুপ্রিম কোর্টে কতগুলো বিচারপতি নিয়োগ করা হবে বা টোটাল বিচারকের সংখ্যা সেটা কতটা বাড়ানো যাবে বা বাড়ানো যেতে পারে, এটা কিন্তু একমাত্র লোকসভাই করতে পারে বা লোকসভারই ক্ষমতা রয়েছে, যেটা সুপ্রিম কোর্টে টোটাল বিচারপতির সংখ্যা বা বিচারকের সংখ্যা তারা কিন্তু বাড়াতে পারে, লোকসভার বাড়াতে পারে। বুঝতে পেরেছো? নেক্সট প্রশ্ন, গণপরিষদের সভাপতি কে ছিলেন? ইনাদের মধ্যে গণপরিষদের সভাপতি কে ছিলেন? বি আর আম্বেদকর, সি রাজাগোপালাচারী, নাকি ডক্টর রাজেন্দ্র প্রসাদ? গণপরিষদের সভাপতি কে ছিলেন? এর মধ্যে বি আর আম্বেদকর, সি রাজাগোপালাচারী, নাকি রাজেন্দ্র প্রসাদ? যারা যারা ক্লাসে আছো প্রত্যেকে শেয়ার করো একটু উত্তরটা। আচ্ছা, রাজনীতি বিষয়ে যদি কোনো প্রশ্ন এখনো মনে থেকে থাকে, কোনো টপিক যদি আলোচনা করতে হয়, সেটা তোমরা কিন্তু অবশ্যই শেয়ার করতে পারো, ঠিক আছে? তাহলে সেগুলো পরের ক্লাসে তোমাদের সেই টপিকগুলোকে নিয়ে ডিসকাশন করা হবে, রাজনীতির বিভিন্ন অংশ নিয়ে। আরো অনেক প্রশ্ন হয়, দেখো একদিনে তো পুরোটা কভার আপ করা যায় না, তো প্রচুর এরকম আরো প্রশ্ন আছে যেগুলো সংবিধান নিয়ে, বিভিন্ন আর্টিকেলস নিয়ে আরো প্রশ্ন আসে, সেগুলো আমি করাবো আস্তে আস্তে। আর তোমাদের কি করতে হবে, প্রত্যেক দিনের যে ক্লাসটা রয়েছে শুধুমাত্র স্টাডি মেটেরিয়াল নিলে কিন্তু হবে না, ক্লাসটাতে কিন্তু মন দিয়ে করতে হবে, মন দিয়ে দেখতে হবে, আর প্রত্যেকটা লাইভ ক্লাসে কিন্তু জয়েন থাকতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে, যত ইজিলি তোমরা নিতে পারবে ইনফরমেশনগুলোকে, তত কিন্তু পরীক্ষার জন্য ভালো, তোমাদের জন্য ভালো। মানে তোমরা তত তাড়াতাড়ি প্রস্তুতি নিয়ে নিচ্ছ বা রেডি হয়ে যাচ্ছ বিষয়টার জন্য, ঠিক আছে? তো যতটা পারবে এখন থেকে প্র্যাকটিস করে রাখো, আর একটু লিখে লিখে পড়তে চেষ্টা করো, তাহলে দেখবে অবশ্যই কিন্তু তোমাদের মনেও থাকছে আর এই বিষয়গুলো সম্বন্ধে জেনেও যাও। আচ্ছা, এই তাহলে গণপরিষদের সভাপতি কে ছিলেন? এর মধ্যে বলতে পারা যায় বি আর আম্বেদকর, সি রাজাগোপালাচারী, নাকি রাজেন্দ্র প্রসাদ। কে হবে? দেখো এনার মধ্যে কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ, যিনি কিনা গণপরিষদের সভাপতি ছিলেন। এছাড়াও আরো একটা প্রশ্ন আসে এখান থেকে, যে ভারতের প্রথম রাষ্ট্রপতি, ভারতবর্ষের যিনি কিন্তু প্রথম রাষ্ট্রপতি হিসেবে পরিচিত, এই ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে? এছাড়াও তিনি আর কে কে ছিলেন? এছাড়াও তিনি কিন্তু একজন আইনজীবী ছিলেন এবং জাতীয় কংগ্রেসের নেতা। ভারতবর্ষের প্রথম রাষ্ট্রপতি যিনি ছিলেন, ইনি একাধারে আইনজীবী ছিলেন, তার সাথে জাতীয় কংগ্রেসের একজন নেতাও ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে প্রত্যেক ধর্মীয় সত্তা ধর্মীয় সমাজসেবামূলক কাজের জন্য প্রতিষ্ঠান গড়ে তোলা বা এবং তার পরিচালনা করার একটা অধিকার থাকবে? ভারতীয় সংবিধানের এই রকম কোন ধারায় বলা হয়েছে যে কিছু সীমাবদ্ধতার মধ্যে বা প্রত্যেক ধর্মীয় সত্তা বা ধর্মীয় সমাজসেবামূলক কাজের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারবে বা পরিচালনা করতে পারবে, সেরকম একটা অধিকার রয়েছে? কোন ধারায়? এর মধ্যে বলতে হবে 24 নম্বর ধারা,
25 নম্বর ধারা, 26 নম্বর ধারা নাকি 27 নম্বর ধারা, কোন কত ধারায়? সঠিক উত্তর কোনটা হবে এর মধ্যে? দেখো 26 নম্বর ধারা, যেটা এমন একটা অনুচ্ছেদ ভারতীয় সংবিধানে, এই ধারায় কিন্তু এই সমাজসেবামূলক কাজের বিভিন্ন প্রতিষ্ঠান, তার সাথে বিভিন্ন ধর্মীয় সত্তার প্রতিষ্ঠান গড়ে তোলা, তার সাথে সেগুলোকে পরিচালনা করার অধিকার কিন্তু দেওয়া রয়েছে, যেখানে বলা রয়েছে বা এই অনুচ্ছেদটায় বলা রয়েছে। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, এত পর্যন্ত কারোর কোনো কিছু অসুবিধা রয়েছে? নেক্সট প্রশ্নে যাচ্ছি। সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধান সভার প্রথম সভাপতি, রাজেন্দ্র প্রসাদ নাকি রাজা গোপালাচারী, কে ছিলেন এই সংবিধান সভার প্রথম সভাপতি? সংবিধান সভার প্রথম সভাপতি কে ছিলেন? ডক্টর বি.আর. আম্বেদকর, রাজেন্দ্র প্রসাদ নাকি রাজা গোপালাচারী? সঠিক উত্তর কোনটা হবে? ডক্টর বি.আর. আম্বেদকর। ঠিক আছে, যিনি কিন্তু এই সংবিধান সভার প্রথম সভাপতি ছিলেন। আচ্ছা, পরবর্তী প্রশ্নে যাচ্ছি, যেখানে এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কবে হয়? পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন কবে হয়? 1955, 56 না 1958? কোন সালে? ভূমি সংস্কার আইনের উদ্দেশ্য কি সেটা আমরা জানবো, কাকে বলে। তার আগে বলো পশ্চিমবঙ্গ ভূমি সংস্কার আইন কবে হয়ে থাকে? পশ্চিমবঙ্গে ভূমি সংস্কার আইন হয়ে থাকে, সঠিক উত্তর কিন্তু হবে অপশন এ, 1955 সাল। 1955 সালে ভূমি সংস্কার আইন করা হয়। এই ভূমি সংস্কার আইন কেন করা হয় সেটা বলবো, তার আগে বলি ভূমি সংস্কার কাকে বলে। জমির মালিকানা আর নিয়ন্ত্রণের সংস্কারের প্রচেষ্টাকে বলা হয়ে থাকে ভূমি সংস্কার। জমির মালিকানা ও তার সাথে নিয়ন্ত্রণের যে প্রচেষ্টা, সেটাকে বলা হয় থাকে ভূমি সংস্কার। একটা ভূমির মালিক, যেখানে ভূমি বা জমি, সেটা ভূমির মালিক থেকে শুরু করে ভূমিহীনদের মধ্যে যখন সেই জমিটাকে পুনঃবন্টন করা হয়ে থাকে কৃষির উদ্দেশ্যে বা কোনো বিশেষ উদ্যোগে,
সেটাকেই বলা হয় ভূমি সংস্কার আইন। ঠিক আছে, কোনো একটা ধরো নির্দিষ্ট জমি, সেটা একটা কোনো বিশেষ উদ্যোগে বা সেটা কৃষি হতে পারে, শিল্প হতে পারে, যা কিছু হোক, সেটা বিশেষ উদ্যোগে সেই জমিটাকে যখন ভূমির মালিক থেকে শুরু করে ভূমিহীনদের মধ্যে বন্টন করা হয় বা পুনরায় বন্টন করা হয়, সেই ব্যাপারটাই হচ্ছে ভূমি সংস্কার আইন। ঠিক আছে, এই ভূমি সংস্কার আইনের উদ্দেশ্যটা কি, এইবারে উদ্দেশ্যটা জানবো, বা কোন লক্ষ্য পূরণ করবার জন্য এই আইনটা করা হয়ে থাকে। কোন লক্ষ্যটা পূরণ করবার জন্য এই আইনটা করা হয়ে থাকে? প্রথমত জমির মালিকানা, যেটা দেখালো ভূমির মালিক আর ভূমিহীনদের মধ্যে ভাগ করা হচ্ছে, পুনরায় বন্টন করা হচ্ছে। তো এর উদ্দেশ্যটা কি? জমিদারি প্রথার বিলুপ্তি ঘটানো। সর্বপ্রথম যে লক্ষ্য এই ভূমি সংস্কার আইনের, জমিদারি প্রথার অবলুপ্তি ঘটানো। তাহলে উদ্দেশ্য যদি বলি কি হবে? জমিদারি প্রথার অবলুপ্তি। আর বিভিন্ন যে কৃষি রয়েছে, কৃষি জমিগুলোর প্রতিবন্ধকতা দূর করা, কৃষির প্রতিবন্ধকতা দূর করা, এগুলো কিন্তু মেইনলি ভূমি সংস্কার আইনের মধ্যেই পড়ছে বা উদ্দেশ্য বলা যেতে পারে। এবং তার সাথে জমিদারি যে প্রথা ধীরে ধীরে চলে আসে, সেই জমিদারি প্রথার অবলুপ্তি ঘটানো এর মেন উদ্দেশ্য। আচ্ছা, নেক্সট প্রশ্ন দেখো, পিটের ভারত আইন কোন সালে প্রণীত হয়? 1773, 1781 নাকি 1784? কোনটা হবে পিটের ভারত শাসন আইন? সতেরোশো 1781, 1784। এইটা কিন্তু আমি হিস্ট্রিতে একবার যখন অ্যাক্টের উপরে, টপিকের উপর রেখেছিলাম বিভিন্ন প্রশ্ন উত্তর, তখনও কিন্তু এই প্রশ্নটা ছিল। আজকে আমি আবার রিপিট করলাম। তো যারা যারা ক্লাস করেছো, আশা করি তোমরা জানবে বা উত্তরটা দিতে পারবে পিটের ভারত আইন কবে প্রণীত হয়। আর এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, 1773, 81 নাকি 84, এবং কোন পরিপ্রেক্ষিতে পিটের ভারত আইন প্রণীত হয় সেটাও বলবো। সঠিক উত্তর কোনটা হবে? 1773, 81 না 84? 1784 অপশন সি যেটা, সেটা কিন্তু রাইট অ্যান্সার হবে। এই সময় পিটের ভারত আইন প্রণীত হয়। কেন করা হয় না? ব্রিটিশ পার্লামেন্ট ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণে আনতে। ঠিক আছে, ব্রিটিশ পার্লামেন্ট এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণে আনতে। এবং যেটা 1773-এ কোন একটা প্রণীত হয়? রেগুলেটিং অ্যাক্ট। রেগুলেটিং অ্যাক্টের সংশোধন করতে, রেগুলেটিং অ্যাক্টের যে সংশোধনী রয়েছে সেটা সংশোধন বা ত্রুটিগুলোকে সংশোধন করতে এই পিটের ভারত শাসন আইন প্রণীত হয়। 1773-এ যে রেগুলেটিং অ্যাক্ট পাস হয়েছিল, সেই অ্যাক্টের কিছু ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলো সংশোধন করে নতুন করে পিট ভারত শাসন আইন প্রণীত করে, যেখানে ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনকে নিয়ন্ত্রণ করা হয় বা নিয়ন্ত্রণে রাখা হয়। যাই বলো, ব্যাপারটা একই হবে।
ঠিক আছে। তো এই অ্যাক্ট রিলেটেড প্রচুর প্রশ্ন কিন্তু তোমাদের আগের দুটো ক্লাসে আমার করানো আছে। যাদের কোনো সমস্যা রয়েছে এই অ্যাক্টগুলো নিয়ে বুঝতে বা জানতে অতি অবশ্যই কিন্তু টপিকের ক্লাসগুলো দেখে নেবে। রেকর্ডিং ক্লাস প্লাস স্টাডি মেটেরিয়াল দুটোই দেওয়া রয়েছে, ভালো করে দেখে নেবে। ঠিক আছে, যদি কোনো অসুবিধা হয় সেখান থেকে বলতে পারো অবশ্যই, আর ক্লাসে আমি সেটা আবার তোমাদের বুঝিয়ে দেবো। তো যারা যারা ক্লাসে আছো, তো আজকে আমি যে তোমাদের সাথে শেয়ার করলাম এই যে রাজনীতি বিষয়ক বিভিন্ন প্রশ্ন, আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হয়নি। তো যদি সেক্ষেত্রে এখানে কোনো প্রশ্ন তোমাদের অসুবিধা থেকে থাকে তাহলে কিন্তু সেটা শেয়ার করতে পারো। ঠিক আছে, আচ্ছা। তো আজকের মতো আমি যেখানে তোমাদের প্রশ্নগুলোকে রাখলাম সেগুলো কিন্তু অতি অবশ্যই ভালো করে প্র্যাকটিস করবে, দেখবে, এবং যদি এখান থেকে কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে পরের ক্লাসে জানাতে পারো। আমি সেগুলোকে তোমাদের আরো ভালোভাবে যদি সেক্ষেত্রে কোনো টপিক তোমাদের চুজ করার থাকে, যদি সেক্ষেত্রে কোনো টপিকের ওপর কোনো যদি কনফিউশন থাকে বা জানার থাকে, অবশ্যই টপিকগুলোকে শেয়ার করতে পারো। সেরকম বেসিসে আমি তোমাদের সাথে আলোচনা করে দেবো। তো এই যে প্রশ্নগুলো দিলাম সেগুলো কিন্তু ক্লার্কশিপ তোমাদের এক্সামের জন্য তো গুরুত্বপূর্ণ রয়েছেই, এছাড়া বিভিন্ন কম্পিটিটিভ যে কোনো কম্পিটিটিভ এক্সামের কিন্তু ক্ষেত্রে এইরকম পলিটিক্যাল অ্যাসপেক্ট থেকে বিভিন্ন প্রশ্ন আসে। তার জন্য ভালো করে কিন্তু প্র্যাকটিস করবে এবং ফলো রাখবে, এবং প্রত্যেক দিন ঠিক বিকেল 5:30টার সময় লাইভ ক্লাসে জয়েন হতে ভুলবে না, যেখানে তোমরা কিন্তু অতি অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে সেগুলো বন্ধুদের সামনে। তারা যদি প্রিপেয়ার হয় তাহলে সেক্ষেত্রে তাদেরও সুবিধা হবে, আর তোমাদের তো রয়েছেই টানা 100 দিনের ক্লাস, এবং নেক্সট উইকে যেখানে পুলিশের ওপরও কিন্তু বিভিন্ন এক্সামের ওপর তোমাদের লাইভ ক্লাস চলবে, সেগুলোতেও কিন্তু অবশ্যই জয়েন হবে, অবশ্যই দেখবে। ঠিক আছে, তো আজকের মতো আমি এটুকু রাখলাম। আগামী ক্লাসে আবার দেখা হবে আরো অন্যান্য টপিক নিয়ে। বিভিন্ন অ্যাক্ট রিলেটেড আরো প্রশ্ন রয়েছে, সেগুলো কিন্তু পুরোটা এখনো হয়নি, তো তোমাদের সেগুলোও করাবো, বাকিগুলোও করাবো, আবার কিছু কিছু টপিক বেসডও করাবো, থেকে থেকে সিলেবাসের ওপর করাবো। তো ভালো করে কিন্তু দেখতে থাকো, আর আরো ইন্টারেস্টিং অনেক টপিক রয়েছে, এখনো কিন্তু অনেক ক্লাস বাকি রয়েছে, সেগুলোতে তোমরা ধীরে ধীরে আরো অনেক কিছু ইনফরমেশন জানতে পারবে। তো ধৈর্য রাখো, অপেক্ষা করো, দেখতে থাকো আমাদের নোট স্টাডি চ্যানেলকে। তো অল দ্য বেস্ট, ভালো থেকো, সুস্থ থেকো, আর ভালো করে পড়াশোনা করো।